বিআরটিসি বহরে যুক্ত হচ্ছে বৈদ্যুতিক যাত্রীবাহী বাস। প্রকল্পের সফলতা নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। বৈরিয়া ভয়, পণ্যের চড়া দাম বাজারে, টানা লোকসানে পোল্ট্রি ব্যবসা ছাড়ছেন হাজারো উদ্যোক্তা। স্বাগত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। 400 কোটি টাকা ব্যয়ে 100টি বৈদ্যুতিক বাস যুক্ত হতে যাচ্ছে বিআরটিসির বহরে। এর মাধ্যমে যাত্রী সেবার মান উন্নয়ন, জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সরকারের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক পরিবহন ব্যবস্থাপনায় না গেলে শৃঙ্খলা ফিরবে না সড়কে, এমন মত বিশ্লেষকদের। একই সাথে ইজারা প্রথা থেকে বের হয়ে সাধারণ যাত্রী পরিবহনে বিআরটিসি বাস ব্যবহারের প্রতি তাগিদ দেন তারা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রংচটা জরাজীর্ণ ফিটনেসহীন বাসে দখল রাজপথ, যাত্রী তোলার প্রতিযোগিতা আর রেষারেষিতে প্রায়শই ঘটাচ্ছে দুর্ঘটনা। ন্যূনতম যাত্রী সেবার মান নিশ্চিত না করেই এসব বাস বছরের পর বছর দাপিয়ে বেড়াচ্ছে সড়ক মহাসড়ক। তাই সড়কে শৃঙ্খলা আনতে সরকারি পরিবহন বিআরটিসি 100টি ইলেকট্রিক বাস কেনার প্রস্তাবনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে। প্রতিটির সম্ভাব্য দাম ধরা হয়েছে 2.5 কোটি টাকা। চার্জিং স্টেশন স্থাপন, যন্ত্রপাতি ও প্রশিক্ষণ সহ প্রকল্পের ব্যয় দাঁড়াচ্ছে 400 কোটি টাকা। তবে এই প্রকল্পের সফলতা নিয়ে শঙ্কা আছে বিশ্লেষকদের। বিআরটিসির প্রায় 1200 বাসের অর্ধেকই ব্যবহার হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ বাস হিসেবে। ফলে রাষ্ট্রীয় পরিবহনের সেবা থেকে বঞ্চিত সাধারণ যাত্রীরা। বিআরটিসি বাসের বিরাট একটা অংশ তারা পরিবহন সেবা না দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ইজারা দিচ্ছে এবং এই বাসগুলো ইজারা দেওয়া প্রতিষ্ঠানের যাত্রী পরিবহন করে বা স্টাফদেরকে নিয়ে গন্তব্যে পৌঁছে দিয়ে সারাদিন অচল অবস্থায় পড়ে থাকছে। এতে সারাদিন যে পরিবহনগুলো বন্ধ থাকলো, ও পরিবহন সেবা দিল না, এতে সাধারণ মানুষ তো তাদের পরিবহন সেবাটা পাচ্ছে না। অন্যদিকে ভুল পরিবহন নীতিকেই সড়কে বিশৃঙ্খলার মূল কারণ হিসেবে দায়ী করেছেন নগর পরিকল্পনাবিদরা। একই রুটে বেশি সংখ্যক কোম্পানি বাস পরিচালনা করায় তৈরি হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা। এটা বিনিয়োগের সমাধান না, এটা বরঞ্চ বিশৃঙ্খলাটাকে সুশৃঙ্খল করতে গেলে বাস রুট ফ্র্যাঞ্চাইজ, সরকারি বেসরকারি সবগুলিকে নিয়েই করতে হবে। ওটাকে উপেক্ষিত করে, অর্থাৎ এক করিডোরে একটা কোম্পানি চলবে প্রতিযোগিতা ছাড়া, অনেকটা হাতির ঝিলের মতো। পরিবহন নীতি সংশোধন করলে দেশের গণপরিবহন খাতে বৈদেশিক বিনিয়োগ পাওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। এক করিডোরে এক কোম্পানির, তাহলে সরকারের এত বিনিয়োগ করার দরকার নাই, বেসরকারিরাই কিন্তু এখানে বিনিয়োগ করবে তার পয়সা দিয়ে। যাত্রী সেবার মান উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারি উদ্যোগে কেনা হবে ইলেকট্রিক বাস। তবে বিআরটিসির ইজারা কার্যক্রম বন্ধ না হলে এর পূর্ণ সুবিধা পাবে না সাধারণ যাত্রীরা। একই সাথে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক রুট ব্যবস্থাপনার প্রতিও তাগিদ দেন বিশেষজ্ঞরা। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। বৈরিয়া ভর মাঝে রাজধানীর কাঁচা বাজারগুলোতে বেড়েছে পণ্যের দাম। টানা বৃষ্টিতে সরবরাহ সংকটের কারণে কাঁচা সবজির দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজার, পাইকারি পণ্যের পাশাপাশি সব ধরনের খুচরা পণ্য মেলে এখানে। সরকারি ছুটির দিনে বাজারে দেখা গেল বেশিরভাগ সবজির দাম 50 থেকে 80 টাকা। বাজার ঘুরে দেখা গেল করলা, বেগুন প্রকারভেদে কেজিতে 20 টাকা বেড়ে 80 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। করলা আছে 60 টাকা আজকে, কাকুল আছে 60 টাকা কেজি, লতি আছে 60 টাকা, বেগুন আছে 80 টাকা, শসা 80 টাকা, সরা 60, টমেটো 240, আর আপনার ভেন্ডি হচ্ছে 40 টাকা কেজি, পটল 40 টাকা কেজি, পেঁপে 40 টাকা কেজি। সব কিছু মানে হয়তো একদিন 2 দিন 3 দিন পরে হয়তো দাম কমে বাড়ে, হয়তো বাড়ার চান্সটা বেশি থাকে। বিক্রেতাদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির কারণে ক্ষেত নষ্ট হয়েছে এবং যাতায়াত ব্যবস্থার ব্যাঘাতে ঢাকায় সবজির ট্রাক কম আসছে। এতে বাজার কিছুটা চড়া রয়েছে। এদিকে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে সুগন্ধি চাল, আটাসহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য। আমিষের অন্যতম উৎস মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই, তবে চড়া মাছের বাজার। হাফ কেজি চিংড়ি আনছি 450 টাকা দিয়ে, আর পাঙ্গাস 200 টাকা কেজি। পাঙ্গাস আনছি একটা 200 টাকা দিয়ে, আর কোনো মাছ লইতে পারলাম না, এই টাকা 650 টাকা শেষ। শৈল মাছ মনে করেন 1000 টাকা কেজি, যে শৈল মাছ আসলে 800 টাকা কেজি,
কই মাছ 250 টাকা কেজি, শিং মাছ 400 টাকা কেজি, মাগুর মাছ 600 টাকা কেজি, টাকি মাছ 450 টাকা কেজি, ইলিশ মাছ তো হাতেই দিন জানা 2400-2500 টাকা কেজি। পোলা চালে কেজিতে বাড়ছিল 20 টাকা, সবচেয়ে বেশি বাড়ছে পোলা চালের দাম। এটার কারণে অন্য চালগুলোর দামও বাড়তেছে। সাধারণ ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সরবরাহে সামান্য ব্যাঘাত ঘটলেও বাজারে যে হারে দাম বাড়ানো হয়েছে তা কোনোভাবেই যৌক্তিক নয়। নিত্য প্রয়োজনীয় জিনিস 5 টাকা 10 টাকা প্রতিনিয়ত বাড়তেই আছে, আসলে কমার কোনো দেখতেছি না যে কমতেছে। আমার কাছে অনেক বেশি দাম মনে হয় সব কিছুরই, কিন্তু এর কোনো নাই তো, সলিউশন নাই। আমরা ওই দাম দিয়ে কিনতে হচ্ছে। অভিযোগ আছে, নিয়মিত এবং কঠোর বাজার মনিটরিং না থাকার কারণেই অসাধু ব্যবসায়ীরা আবহাওয়ার অজুহাত দেখিয়ে সাধারণ মানুষের পকেট কাটছে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। উৎপাদন ব্যয় বৃদ্ধি, বাজারের অস্থিরতা ও টানা লোকসানে দেশের পোলট্রি শিল্পে বাড়ছে সংকট। গত 5 বছরে ব্যবসা ছেড়েছেন প্রায় 64,000 খামারি। শিল্প টিকিয়ে রাখতে নীতিগত সহায়তা ও ন্যূনতম লাভজনক মূল্য নিশ্চিতের দাবি বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের। উৎপাদন ব্যয় বৃদ্ধি, টানা লোকসানে পোলট্রি ব্যবসা ছাড়ছেন হাজারো উদ্যোক্তা। এ অবস্থায় বছরে 50,000 কোটি টাকার বাণিজ্যের এই খাত টিকিয়ে রাখতে ন্যূনতম লাভজনক মূল্য নিশ্চিত সহ একগুচ্ছ দাবি জানিয়েছে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, দাম বাড়ছে এই খাতের সব ধরনের উৎপাদন উপকরণের, ফলে ক্ষতির মুখোমুখি প্রান্তিক ও ক্ষুদ্র খামারিরা। আমাদের ফিড উৎপাদনের জন্য আমদানিকৃত কাঁচামালের উপর নির্ভরশীল। এই কাঁচামাল যখন আমরা আমদানি করে আনি, এখানে আমাদের প্রায় 5% এআইটি, বিভিন্ন প্রকারের মালের উপর 5% এআইটি দিতে হয়। আমাদের দাবি থাকবে আমদানিকৃত কাঁচামালের উপর 0% এআইটি যেন নির্ধারণ করা হয়, যেন আমরা ফিডের উৎপাদন খরচটা কমিয়ে আনতে পারি এবং খামারিরাও যেন কিছু লাভ করতে পারে। পরিস্থিতি সামাল দিতে ডিমের ন্যূনতম লাভজনক বিক্রয় মূল্য নির্ধারণ, জাতীয় পোলট্রি ডিজিটাল ডাটাবেজ, বীমা, স্বল্প সুদের ঋণ, ফিডের কাঁচামালের ওপর ভ্যাট কমানোর দাবি জানায় পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। 10 টাকা 30 পয়সা হয়, সেটা যদি 650 টাকা করে বিক্রি করতে হয় 4 টাকা, নিয়ে 4 টাকা, তো 6 কোটি যদি উৎপাদন হয় তাহলে 4 টাকা করে যদি হয় তাহলে 24 কোটি টাকা প্রতিদিন লস হচ্ছে এভরিডে। আর সেটা যদি মাসে ধরি আমরা, সেক্ষেত্রে মানে 500 কোটি টাকার উপরে প্রতিদিনই লস, প্রতি মাসেই লস হচ্ছে। সংগঠনটির শঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ পোলট্রি শিল্পের জন্য বড় ঝুঁকি তৈরি হতে পারে। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। তৈরি পোশাক খাতে নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলতে আয়োজন হতে যাচ্ছে বাইলা ফিউচার সামিট 2026। সংবাদ সম্মেলনে এমন কথা জানান বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্স বাইলার নেতৃবৃন্দ। বলেন, আগামী 20 ও 21 জুলাই রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সামিটটি অনুষ্ঠিত হবে। 2 দিনব্যাপী এই সামিটে দেশ বিদেশের 1,500-এর বেশি অংশগ্রহণকারী এবং 20টিরও বেশি দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠানের কর্তারা অংশ নেবেন। আয়োজকদের মতে এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্ডাস্ট্রি 4.0, টেকসই উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ ফ্যাশন শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। অতিরিক্ত লোডশেডিং, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নাটোরের চকবৈদ্যনাথ চামড়া মোকামের সংরক্ষণ কার্যক্রম। ব্যবসায়ীদের অভিযোগ, এভাবে লোডশেডিং চললে ক্ষতির মুখে পড়বে ভবিষ্যতের ব্যবসাও। ঈদুল আজহার 3 মাস পর্যন্ত বাড়তি ব্যস্ততা দেখা যায় নাটোরের চকবৈদ্যনাথ চামড়া মোকামে। দেশের 36 জেলা থেকে আসে লবণজাত কাঁচা চামড়া। তবে চামড়ার কাঙ্ক্ষিত যোগান থাকলেও ব্যবসার অবস্থা খানিকটা মন্দা, যার বড় কারণ অতিরিক্ত লোডশেডিং। ব্যবসায়ীদের অভিযোগ, প্রয়োজনীয় বিদ্যুতের অভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চামড়া সংরক্ষণ কার্যক্রম। বাধাগ্রস্ত হয়েছে চামড়া বাছাই, লবণ দেয়া সহ সংরক্ষণ প্রক্রিয়া। আবার ক্রেতা যারাও বা এসেছিলেন ঘুরে গেছেন নাকি নেই, বাড়ছে লোকসানের আশঙ্কা। বিদ্যুতের কারণে আমরা চামড়া, কাঁচা চামড়াকে সংরক্ষণ করতে যা ব্যর্থ হয়ে যাচ্ছি, আর অনেক কাঁচা চামড়া নষ্ট হয়ে গেছে। আমাদের চামড়া লোডশেডিংয়ের কারণে দেখাতে পারি নাই, এই না দেখার কারণে ট্রেনারি মালিকরা, ম্যাক্সিমাম ট্রেনারি মালিকরা আবার চলে গেছে। চলে যাওয়ার কারণে এই চামড়াগুলা এক পর্যায়ে এসে পচন শুরু হয়েছে। পচন শুরু হলে পরে বিভিন্ন তখন কম দামে চামড়াগুলো আমরা বিক্রি করতে হয়েছে। এখন এই বিদ্যুতের সমস্যা যদি সমাধান হয় তাহলে আশা করা যায় সামনে চামড়াগুলা ভালো থাকবে আর কি।
মোকামের ব্যবসায়ীদের আশঙ্কা, এভাবে লোডশেডিং চললে ক্ষতির মুখে পড়বে ভবিষ্যতের ব্যবসা। পরিস্থিতি শোচনীয় হলেও বিষয়টি খতিয়ে দেখতে পাওয়া গেল বিদ্যুৎ বিভাগের দায়সারা জবাব। যেভাবে কথা হয়েছিল সেভাবে আমরা বিদ্যুৎ পাই নাই, এবং এই বিদ্যুৎ না পাওয়ার কারণে আমাদের অনেক চামড়া নষ্ট হয়ে গেছে, যেরকম খাসির চামড়া, তারপরে আপনার ভেড়ার চামড়াগুলি। গেটের ত্রুটিজনিত কারণে 2.5 ঘন্টা এবং অন্যান্য লোডের ঘাটতির কারণে 3 ঘন্টা, টোটাল 5.5 ঘন্টা লোডশেড আমাদেরকে দেওয়া হয়েছে। তো আমরা চেষ্টা করতেছি, যেহেতু চামড়া একটু একটা পণ্য, রপ্তানিজাত পণ্য, তো তাদেরকে যতটুকু বিদ্যুৎ, ভালো বিদ্যুৎ দেওয়া যায় সেটা আমাদের চেষ্টা আছে। বিদ্যুতের অভাবে চামড়ার ম্যানেজমেন্টে যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয় সে ব্যাপারে আমাদের বিদ্যুৎ সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে এবং বিদ্যুতের সরবরাহ যেন নিরবিচ্ছিন্ন থাকে এটি আমরা মনিটরিং করছি। এবারের ঈদে নাটোরে সংগ্রহ হয়েছে 10 লাখ পিসেরও বেশি চামড়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতিদিন গড়ে 1200 মানুষ নতুন করে মিলিয়নিয়ার বা কোটিপতি হচ্ছেন। ইউবিএস এর তথ্য বলছে 2025 সালে দেশটিতে নতুন কোটিপতির তালিকায় যুক্ত হয়েছে 4,40,000 মানুষ, যা ওই বছর বিশ্বজুড়ে তৈরি হওয়া মোট মিলিয়নিয়ারের অর্ধেক। এই বিপুল সম্পদ বৃদ্ধির নেপথ্যে বেতনের চেয়ে বড় ভূমিকা রেখেছে শেয়ার ও বন্ডের মতো আর্থিক সম্পদের মালিকানা। আমেরিকায় চলছে কোটিপতি হওয়ার মহোৎসব। পরিসংখ্যান বলছে গত 1 বছরে দেশটিতে যত মানুষ মিলিয়নিয়ার হয়েছে তা বিশ্বের অন্য যে কোনো প্রান্তের চেয়ে কয়েক গুণ বেশি। বর্তমানে যুক্তরাষ্ট্রে 7 অঙ্ক বা তার বেশি সম্পদের মালিক রয়েছে 2,36 লাখেরও বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা চীনের মিলিয়নিয়ারের সংখ্যা মাত্র 53 লাখ, যা আমেরিকার তুলনায় 4 গুণেরও কম। বিশ্লেষকরা বলছেন এই অবিশ্বাস্য সমৃদ্ধির মূল চাবিকাঠি তাদের বিনিয়োগ পদ্ধতি। ইউবিএস এর তথ্য মতে দেশটিতে মোট সম্পদের 79% আসে স্টক মার্কেট ও বন্ড থেকে, অর্থাৎ কেবল কঠোর পরিশ্রম বা মাসিক বেতনের উপর নির্ভর না করে যারা সম্পদে বিনিয়োগ করেছেন তারাই এই তালিকায় স্থান করে নিয়েছে। বিশেষ করে শেয়ার বাজারের সাম্প্রতিক ঐতিহাসিক উত্থান এই সম্পদ বৃদ্ধিতে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। গত 5 বছরে মার্কিনীদের গড় সম্পদ 10% বাড়লেও সাধারণ মানুষের মধ্যম সম্পদ কমেছে দ্বিগুণ। অর্থাৎ নতুন কোটিপতি হওয়ার জয়যাত্রা মূলত সমাজের ওপরতলার নির্দিষ্ট কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ। ধনী ও দরিদ্রের এই ব্যবধান সত্ত্বেও বিশ্ব অর্থনীতিতে সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দু হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করছে ওয়াশিংটন। ইফতেখার আলম, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যাপল গোপন প্রযুক্তি চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে। ক্যালিফোর্নিয়ার একটি আদালতে দায়ের করা মামলায় অ্যাপল বলেছে তাদের গোপন বাণিজ্যিক তথ্য চুরি করে সেগুলো ওপেনএআইয়ের পণ্য তৈরির পরিকল্পনায় ব্যবহার করা হয়েছে। হাতিয়ে নেওয়া হয়েছে আইফোনের নকশা, উৎপাদন প্রক্রিয়া এবং সরবরাহ ব্যবস্থার তথ্য। মামলায় আসামি করা হয়েছে ওপেনএআই এবং অ্যাপলের 2 সাবেক কর্মকর্তাকে। অ্যাপলের অভিযোগ, চাকরি ছাড়ার সময় আসামি চ্যাং লিউ কোম্পানির দেয়া ল্যাপটপ ফেরত দেননি। পরে বিশেষ ব্যবস্থায় অ্যাপলের অভ্যন্তরীণ নেটওয়ার্কে ঢুকে বহু গোপন নথি ডাউনলোড করা হয়। দর্শক, এই ছিল মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এর রাতের আয়োজন। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।